নীল চিরকুট, পর্ব সংখ্যা ২১-২২। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শাহবাগের ছোট্ট একটা কফি শপে বসে আছে নম্রতা। টিপ টিপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার মাঝেও দরদর করে ঘামছে সে। গায়ে থাকা নীল গাঢ় ওড়না দিয়ে কপাল আর গলার ঘাম মুছল নম্রতা। শুকিয়ে আসা খড়খড়ে ঠোঁটটা জিহ্বা দিয়ে বার কয়েক ভিজিয়ে নিয়ে কফি শপের দরজার দিকে তাকালো। দৃষ্টি ফিরিয়ে অস্থির চোখে হাতে থাকা ঘড়িটির দিকে তাকালো নম্রতা। বাম হাতে থাকা ছোট্ট ডায়ালের ঘড়িটি জানান দিচ্ছে এখন শেষ বিকেল। কিছুক্ষণ পরে আসরের আজান পড়বে। নম্রতার অস্থিরতা বাড়তে লাগলো। নিশাদের নাম্বারটা তৃতীয়বারের মতো ডায়াল করলো সে। কল রিসিভ হলো না। 2 মিনিটের মাথায় কফি শপের স্বচ্ছ কাচের ওপাশে লম্বা ফর্সা দেখতে এক যুবককে দেখা গেল। গায়ে কালো চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা। বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে শার্টের অনেকটা। লোকটি দরজা ঠেলে ভেতরে ঢুকেই নম্রতার দিকে এগিয়ে এলো। কাছাকাছি এসে একগাল হেসে বলল, কেমন আছো নম্রতা? নম্রতা চমকে তাকালো। সামনে দাঁড়ানো যুবকটিকে ঠিক চিনে উঠতে পারছে না সে। নম্রতা কপাল কুঁচকালো। আপনি? নিষাদ আশ্চর্য। চিনতে পারছো না? নম্রতা ঝট করে উঠে দাঁড়ালো। দু একটা শুকনো ঢোক গিলে বলল, সরি, আমি ঠিক চিনতে পারিনি। নিষাদ হাসল। সামনের চেয়ারটা ডান হাতে টেনে নম্রতার মুখোমুখি বসলো। নম্রতার দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিষাদের কথায় সম্মিত ফিরে পেল নম্রতা। চট করে বসে পড়ল, অস্থির দৃষ্টিতে এদিক ওদিকে তাকাতে লাগলো। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁটের ওপরের ঘামটুকু মুছে নিয়ে জোরালো শ্বাস ছাড়ল। নিষাদ বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি কোনো কারণে আমায় ভয় পাচ্ছ নম্র? তোমাকে রেস্টলেস দেখাচ্ছে। নম্রতা এবার চোখ তুলে তাকালো। নিষাদের ক্লান্ত মুখে চিন্তার ছাপ, চোখ দুটিতে চকচক করছে কৌতূহল। নম্রতাকে নীরব তাকিয়ে থাকতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিল নিষাদ। শান্ত কণ্ঠে বলল, আই থিংক পানিটুকু তোমার প্রয়োজন। নম্রতা বিনা বাক্যে গ্লাসটা তুলে নিল হাতে। এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে দিয়ে আবারও নিষাদের দিকে তাকালো। নিষাদ তার দিকেই তাকিয়ে আছে, চোখে মুখে কৌতূহল, কপালে চিন্তার ভাঁজ। নম্রতা জোরালো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। নিষাদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেমন আছেন? নিষাদ হাসল। টেবিলের ওপর দুহাত রেখে সোজা হয়ে বসলো। মৃদু কণ্ঠে বলল, ভালো। তুমি কেমন আছো নম্র? ভালো। আমিও ভালো আছি। তোমাকে দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। কেমন যেন বিধ্বস্ত লাগছে। যাই হোক, এত জরুরি তলবের কারণটা কি? এনিথিং সিরিয়াস নম্র? নম্রতা অনেকটা ফিসফিসিয়ে বলল, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি নিষাদ সাহেব। সেই উত্তরগুলো আপনার থেকে এক্সপেক্ট করছি। আপনি কি আমায় সাহায্য করবেন? নম্রতার কথায় বেশ অবাক হলো নিষাদ। ভুরুকুসকে বলল, প্রশ্ন? কেমন প্রশ্ন নম্র? তোমার কথাগুলো ঠিক ধরতে পারছি না। একটু খুলে বলবে প্লিজ? নম্রতা এবার সরাসরি প্রশ্ন করল, শাহবাগ গ্রন্থাগার থেকে বেশ কিছুদিন আগে একটা বই ধার এনেছিলেন আপনি, দর্শনের বই। সেই বইটা সম্পর্কে জানতে চাইছি। নিষাদের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। অবাক হয়ে বলল, মানে? কোন বইয়ের কথা বলছো তুমি? আমি কেমিস্ট্রি টিচার। দর্শন বই কেন আনতে যাব হঠাৎ? তাছাড়া ফিলোসফির প্রতি খুব একটা আকর্ষণও আমার নেই। আপনি বলতে চাইছেন বইটা আপনি আনেননি? না, আনেনি। কিন্তু এই বইটা নিয়ে এত জিজ্ঞাসাবাদের কারণ কি? তোমাকে অস্থির দেখাচ্ছে। বইটার কি কোনো বিশেষত্ব আছে? যদি থেকেও থাকে, সেই বিশেষত্বটাই বা কি? নম্রতা উত্তর না দিয়ে বলল, লাইব্রেরি রেজিস্টার খাতা তো অন্য কথা বলছে নিষাদ সাহেব। ওখানে স্পষ্ট লেখা আছে কিছুদিন আগে আপনার কার্ড দিয়ে বইটি ধার নেওয়া হয়েছিল। বইটা কালই আবার লাইব্রেরিতে ইস্যু করা হয়েছে। আপনি যদি ঢাকার বাইরে থেকে থাকেন, তাহলে আপনার হয়ে বই দেওয়া নেওয়া করছেটা কে? হু ইজ দ্য পারসন? নিষাদ থমকালো। কপালে গভীর ভাঁজ নিয়ে বেশ কিছুক্ষণ নীরব বসে রইল। ভুরুকুসকে নম্রতাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, সেই বইয়ের সাথে তোমার কি কানেকশন নম্র? সামান্য একটা বইয়ের জন্য এত উতালা হচ্ছ কেন? নম্রতা উত্তর না দিয়ে বলল, বইগুলো দেওয়া নেওয়া কে করছিল নিষাদ সাহেব? নিষাদ ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমি লাইব্রেরিতে লাস্ট গিয়েছিলাম 1-2 সপ্তাহ আগে। যেদিন রাজশাহী যাওয়ার কথা ছিল সেই দিন বিকেলে। সেখানে গিয়ে হঠাৎই আমার বন্ধুর সাথে দেখা। ওর কিছু বইয়ের প্রয়োজন ছিল। এদিকে আমার তাড়া, বাবা মাকে নিয়ে ট্রেন ধরতে হবে। তাই কার্ডটা বন্ধুকে দিয়ে দিই।
লাইব্রেরিয়ানের সাথে কথা বলে আগেই রেজিস্ট্রিতে সাইন করে বেরিয়ে এসেছিলাম। আমার বন্ধু কোন দুটো বই নিয়েছে জানি না, সেই বইয়ে তোমার বলা বইটা আছে কিনা সেটাও জানি না। শ্বাস আটকে রেখে প্রশ্ন ছুড়ল নম্রতা। আপনার বন্ধু? আপনার বন্ধু কেন নিয়েছিল বইটা? নিষাদ হতাশ কণ্ঠে বলল, সেটা তো জানি না। নম্রতা বলার মতো কিছু খুঁজে পেল না। মাথাটা কেমন ধপধপ করছে তার, ঘাড়ের কাছটা ঝিমঝিম করছে। নম্রতা এক হাতে কপাল চেপে ধরে চুপ করে রইল। নম্রতার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল নিষাদ, তুমি ঠিক আছো? নম্রতা ছোট করে শ্বাস টেনে নিয়ে মাথা নাড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে মাথা তুলে নিষাদের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আপনি বলতে চাইছেন বইটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? আমি প্রথম থেকে এমনটাই বলছি নম্র। তাহলে আপনি আমাকে জানেন কিভাবে? আপনার কথাবার্তা শুনে মনে হয় আমি আপনার পূর্ব পরিচিত, কিন্তু কিভাবে? নম্রতার এমন কথাই যেন বেশ ধাক্কা খেল নিষাদ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? এই জন্যই এতক্ষণ নিষাদ সাহেব বলে সম্বোধন করছিলে। তোমার মুখে এমন সম্বোধন শুনে খুব অস্বস্তি বোধ করছিলাম, অবাকও হচ্ছিলাম। এবার নম্রতার অবাক হওয়ার পালা। বড় বড় চোখ দুটিতে খেলে গেল বিস্ময়ের তারা। উত্তেজিত কণ্ঠে বলল, আমার কি আপনাকে অন্য কিছু বলে সম্বোধন করার কথা? নিষাদ বেশ হতাশ হলো। নম্রতার দিকে খানিক চেয়ে থেকে বলল, তোমার নাজু খালাকে ভুলে গিয়েছো নম্রতা? নম্রতা এলোমেলো মস্তিষ্ক নিয়ে চিন্তা করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে চোখ বড় বড় করে নিষাদের দিকে তাকালো। নাজু খালাকে আপনি কি করে চিনেন নিষাদ সাহেব? নিষাদ দুর্বোধ্য হাসল। নম্রতা সন্দিহান কণ্ঠে বলল, নিশুদা? আপনি নিশুদা? নাজু খালার ছেলে নিশুদা? নিষাদ তৃপ্তির হাসি হেসে বলল, এতক্ষণে চিনলে তবে? আমি তো প্রথম দিনই চিনে ফেলেছিলাম। নম্রতার বিস্ময় এখনো কাটেনি। সে হতভম্ব দৃষ্টি নিয়ে বলল, প্রায় 14-15 বছর পর দেখা, কিভাবে চিনলেন? নিষাদ হাসল, মুখ টিপে হেসে বলল, 2-3 বছর আগে আমার আম্মুর পরিচিত এক ঘটক তোমার ছবি দেখায়। আমরা তখনও জানতাম না যে তুমি সেই ছোট্ট নমু। যথারীতি তোমার বাড়িতেও আলাপ হচ্ছিল, এবং এই আলাপ পরিচিতার মধ্যে হঠাৎ জানতে পারলাম তোমরা আমাদের পূর্ব আত্মীয়। তোমার পরিচয় জানার পর আম্মু তোমাকে বউ বানাতে উঠে পড়ে লাগেন। হাজার হলেও পুরাতন বান্ধবীর মেয়ে, ব্যাপারটাই আলাদা। তোমার পরিবারও বেশ এগিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন খবর এলো তুমি মানা করে দিয়েছো, বিয়ে শাদী নাকি করবে না। বেশি চাপাচাপি করলে বাড়িঘর ছেড়ে চলে যাবে। আম্মু প্রায় 1 বছর অপেক্ষা করেছিলেন, কিন্তু তোমাকে এখনো রাজি করানো যায়নি শুনে সব আশা ত্যাগ করে নতুন উদ্যোগে পাত্রী খুঁজতে লেগে পড়েছেন। তোমাকে প্রথম ছবিতেই দেখেছিলাম, তারপর হঠাৎ কক্সবাজারে। প্রথমে চিনতে পারিনি, কিন্তু নাম বলার পর চিনে গিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নিষাদ। নম্রতা অপলক চোখে তাকিয়ে থেকে বলল, মাই গড, এত কিছু ঘটে গিয়েছে? নিষাদ হেসে বলল, হ্যাঁ, ঘটে গিয়েছে। কেন, তুমি জানতে না? আমি তো ভেবেছিলাম সবই তোমার জানা, তাই তোমার ফোনটা পেয়ে একটু অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবে, কিন্তু এখানে এসে তো দেখি কাহিনী ভিন্ন। তোমার কাহিনীটা কি বলো তো? আমি কনফিউজড। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সে অনেক লম্বা কাহিনী, অন্য কোনো দিন বলবো। আচ্ছা, আপনার যে বন্ধুটা লাইব্রেরি কার্ড ইউজ করেছিল তার নামের প্রথম অক্ষর কি দন্তন্য? নিষাদ কপাল কুঁচকে বলল, না তো। নম্রতার আশাভঙ্গ হলো। দুর্বল কণ্ঠে বলল, উনি কি করেন? ভার্সিটির টিচার টাইপ কিছু? নিষাদ নম্রতার অসহায় মুখটির দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, টিচার বলা যেতে পারে। আর আমার যতটুকু ধারণা তুমিও তাকে চিনো। নম্রতা আঁতকে উঠে বলল, আমি চিনি? হ্যাঁ। আরফানকে মনে আছে? কক্সবাজারে যার সাথে ঝামেলা হলো তোমার? নম্রতার পুরো পৃথিবী দুলে উঠল। গলার কাছে আটকে আসতে লাগলো নিঃশ্বাস। আরফান? আরফান নিয়েছিল বইটা, কিন্তু কেন? নম্রতার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখের সামনে নেমে এলো রাজ্যের অন্ধকার। কানের কাছে ভেসে এলো আতঙ্কিত কণ্ঠস্বর, নম্র, এই নম্র, আরে ওকে নম্র। নম্রতা চোখ খোলার বৃথা চেষ্টা করে অনেকটাই ফিসফিসিয়ে বলল, ডক্টর আরফানের বোনের নাম কি নিদ্রা? ভার্সিটি থেকে ফিরে এসে লম্বা ঘুম দিয়েছিল নীরা। প্রচণ্ড মন খারাপের দিনগুলো ঘুমিয়ে পার করে দেয় সে। খালি পেটে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে কেমন মাতাল মাতাল ভাব চলে আসে শরীরে। শিরায় শিরায় তৈরি হয় অদ্ভুত ঝিমঝিমানি। নীরার ধারণা
ধমনীর এই ঝিমঝিম ভাব তার মন খারাপগুলোকে ভুলিয়ে রাখে। তখন শারীরিক কষ্টগুলো মানসিক কষ্টগুলোকে খুব একটা পাত্তা দেয় না, দিতে চায় না। এইচএসসি পরীক্ষার পর যখন হুট করে বাবা মারা গেলেন, সেই দিন এই মাতাল মাতাল থিওরিটা ধরতে পেরেছিল নীরা। শরীরকে কষ্ট দিলে যে মনকে ভুলিয়ে রাখা যায়, সেই শিক্ষাটা সেই সব দুঃখিনী দিনগুলো থেকেই পাওয়া। নীরা টালমাটাল হয়ে ওয়াশরুমে গেল। ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের কণ্টকাপূর্ণ পথটার কথা। এই নীরার নীরা হয়ে ওঠার গল্পটা কি আদৌ খুব সহজ ছিল? ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের। এইচএসসি পরীক্ষার পর বাবা যখন হুট করে মারা গেলেন, নীরা তখন বুঝে গিয়েছিল জীবনের সংগ্রামময় অধ্যায়ের কথা, টিকে থাকার লড়াইয়ের কথা। সরকারি অফিসের খুব সাধারণ একটা কর্মচারী ছিলেন বাবা। মাসিক বেতন কতই বা হতো তার? তবুও নীরা জানতো বাবা আছেন। বাবার দীর্ঘ পরিশ্রমের গল্প জানে না নীরা, শুধু জানতেন বাবা তাদের ইচ্ছেগুলো নরম পদ্মর মতো আগলে রাখতেন, পূরণ করতেন। চারপাশের জীবনটাকে রূপকথার মতো সাজিয়ে তুলতেন বাবা। রূপকথার সেই দেওয়ালের সত্যিকারের দুঃখগুলো, সংগ্রামগুলো চোখ মেলে দেখার সুযোগই হয়নি নীরার। নতুন উড়তে শেখা পাখির মতো ডানা মেলে উড়ে বেরিয়েছে রঙিন দুনিয়ায়। বাবার মৃত্যুতে হঠাৎই খসে পড়ল সেই দেওয়াল। 3 সন্তান নিয়ে স্বামী সম্বলহীন মা পড়লেন অথৈ জলে। নীরার ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ছোট বোনটা এসএসসি পরীক্ষার্থী। সংসারে টাকা জোগাড় করার মতো মানুষ তখন এক ভাইই ছিল। সেই ভাইও কাজকর্মহীন, বেকার। পড়াশোনা শেষ হয়নি, অনার্সের সার্টিফিকেট পর্যন্ত হাতে জোটেনি। এই কঠিন দুনিয়ায় ডিগ্রিবিহীন ছেলের চাকরি পাওয়াটা কি খুবই সহজ? নীরা বুঝেছিল সহজ নয়। এই অন্ধকার দুনিয়ায় ফ্রিতে এক গ্লাস পানি পেয়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। প্রথম প্রথম খুব একটা সমস্যা না হলেও মাস দুয়েকের মাঝে পৃথিবীর উৎকট রংহীন জীবনটা কড়া নাড়ল দরজায়। বাবার পেনশনের টাকা ছিল মাসিক মাত্র 8,000 টাকা। কাগজপত্রের কিছু ঝামেলায় সেই টাকা হাতে পেতে আরও 7-8 মাসের ব্যাপার। বাবার রেখে যাওয়া কিছু ঋণ, অফিসে পেনশনের জন্য দৌড়াদৌড়িতে হাতে থাকা জমানো টাকাগুলো চোখের পলকে বেরিয়ে গেল। ভাড়া বাসায় বাড়ি ভাড়ার জন্য তাগাদা পড়তে লাগলো। সহায় সম্বলহীন মানুষের ঢাকা শহরে ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকাটা নিতান্তই বিলাসিতা মনে হয়েছিল তখন। চাচা মামাদের থেকে ধার ধার করে বাসা ভাড়াটা কোনো রকমে পরিশোধ করেই ঢাকার বাসাটা ছেড়ে দিলেন মা। 3 সন্তানকে নিয়ে ছুটলেন গ্রামের বাড়ি। কিন্তু সেখানেও বাঁধল ঝামেলা। মুখোশধারী সহোদররা এবার মুখোশ খুলল। বাবার অবর্তমানে ভাইয়ের ছেলে মেয়ের প্রতি বিন্দুমাত্র দায়িত্ব দেখালেন না তারা। উপরন্তু অধিকার হরণের চেষ্টা করে গেলেন একের পর এক। বাবা যে দুনিয়াটা দেখিয়ে গিয়েছিলেন, সেই দুনিয়ার বাইরে এসে গোটা পরিবার যেন দিশেহারা হয়ে পড়ল। কি অসহায়, কি যন্ত্রণাময় কেটেছিল সেই রাতগুলো। এমন একটা অবস্থা এসে দাঁড়ালো যে ভাইয়ের সেমিস্টার ফি দেওয়ার সামর্থ্য পর্যন্ত রইল না। ছোট বোনের ফর্ম ফিল আপের টাকা দিতে যেখানে নাভিশ্বাস হয়ে যাওয়ার উপক্রম, সেখানে নীরার ভর্তি পরীক্ষাটা ছিল আলাদা আতঙ্ক। কোনো ভর্তি কোচিং তো দূর, একটা অ্যাডমিশন গাইড কেনার সুযোগও হলো না নীরার। শেষমেশ ভাইয়ের সেমিস্টার ফাইনাল দেওয়া হলো না। ভাইয়া এখান সেখান থেকে ধার দেনা দিয়ে ছোট বোনটার ইয়ার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করলেও নিজের সেমিস্টার ফি জোগাড় করতে পারলেন না। গ্রামের ভিটিমাটি সহ বিঘাখানেক জমি জমা যে ছিল না তা নয়, কিন্তু অত দ্রুত দুনিয়া সম্পর্কে অপরিপক্ক পরিবারের পক্ষে জায়গা জমির বিক্রয় সিদ্ধান্ত নেওয়াটা হয়ে উঠেছিল না। দিন দুনিয়া সম্পর্কে অচেতন নীরা সেই দিন উপলব্ধি করল তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে, তার হাজারো স্বপ্ন অন্ধকার পৃথিবীর নিষ্ঠুর থাবায় ক্রমেই বিলীন হওয়ার পথে। মা তখন দিক বেদিক পাত্র খুঁজে বেড়াচ্ছিলেন। নীরাকে বিয়ে দিলে পরিবারের একটা সদস্য অন্তত কমবে, একজনের খাওয়া পড়ার খরচ কমবে। নীরা এমন দিনও কাটিয়েছে যেদিন সস্তা মুদি দোকানদারের থেকে বিয়ের ঘর এসেছে, এসেছে গ্রামের অশিক্ষিত নেশাখোরদের থেকে প্রস্তাব। মা রাতভর জায়নামাজে বসে কেঁদেছেন। বাবার ভাইদের অশ্রাব্য গালিতে দৌড় বন্ধ করে বসে থাকতে হয়েছে। ভাইয়া যখন ঢাকা থেকে টিউশনি করায়, পরীক্ষা দিতে না পারায় সে নিজেও ডিপ্রেসড। নীরা তখন থেকে শক্ত হাতে শুরু করে, সিদ্ধান্ত নেয় সে পড়বে, যেভাবেই হোক পড়াশোনাটা আপাতত শেষ করবে। ভাইকে ফোন করে জানাই সে ঢাকা যেতে চায়। গ্রামে টিউশনি পাওয়া মুশকিল, শহরে থাকলে কি একটা টিউশনিও জুটবে না তার? কিন্তু দুজন মানুষে ঢাকা থাকার মতো সামান্য খরচও তাদের ছিল না। ভাইয়া বুঝালো, গ্রামে সরকারি কলেজে ভর্তি হয়ে যা, কষ্ট হলেও টাকা জোগাড়ের চেষ্টা আমি করব। আর কিছুদিন পর তো বাবার পেনশনের টাকা পাচ্ছেই।
ভার্সিটিতে ফর্ম তুলতে যে কারি কারি টাকা লাগবে, সে টাকা কোথায় পাবো আমরা বোন? নীরা কি ভীষণ কেঁদেছিল সেই দিন। চোখের পলকে ভাগ্যের পরিবর্তনের খেলা দেখে বিস্মিত হয়েছিল। ঠিক তখনই দেবদূতের মতো এলো নম্রতা। নিজের বাবাকে ম্যানেজ করে 1 মাসের জন্য নীরাকে নিয়ে গেল নিজের বাসায়। নীরা যেন এবার একটু আশা ফিরে পেল। গভীর সমুদ্রে জুটে গেল একটুখানি ঠাঁই। সেই সাথে জুটল নিজের জন্য যুদ্ধে নামার শেষ সুযোগ। সেই দিন নম্রতাই ছিল তার একমাত্র সাপোর্ট। কোচিংয়ে ভর্তি না হতে পারলেও নম্রতার নোট শিট গাইড দিয়ে পড়াশোনা চালিয়ে গেল নীরা। নম্রতার পরিচিত আন্টির নার্সারি পড়ুয়া বাচ্চার টিউশনিও জুটিয়ে দেওয়া হলো তাকে। মাসিক 1,000 টাকা বেতন। নীরা তাতেই ছিল মহাখুশি। অ্যাডমিশনের একটা মাস রাত দিন অন্ধকার করে পড়াশোনা করেছে নীরা। টিউশনির সময়টুকু ছাড়া এক মুহূর্তও বই ছাড়েনি সে। কখনো কখনো সারাদিনে শুধু একবার খাবার মুখে নিয়েছে, কখনো কখনো খায়নি। বান্ধবীর বাড়ি হলেও অন্যের দয়ায় থাকা খাওয়াটা যে কষ্টের, কতটা সম্মানহানির তা প্রতিটা পদক্ষেপে বুঝতে পেরেছে নীরা। বুঝতে পেরেছে জীবন নামের সংগ্রাম। দিনের পর দিন শুয়েছে, কষ্ট করেছে, কেঁদেছে, পর মুহূর্তে আবার শক্ত হয়েছে। টিউশনির ওই 1,000 টাকা দিয়ে ঢাকা ভার্সিটির খ ইউনিটে একমাত্র ফর্ম তোলার সুযোগ পেয়েছিল। নম্রতার সহযোগিতা, সাপোর্ট আর নিজের পরিশ্রম, ওই একটা সুযোগেই নিজের জীবন পাল্টেছে। রেজাল্টের দিন নম্রতাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেই বিভীষিকাময় সময়গুলোকে ভেবে শিউরে উঠল নীরা। এই ছোট্ট জীবনে যতটা চড়াই উতরাই পার করেছে নীরা, সে চড়াই উতরাই সম্পর্কে অন্তুর কি আদৌ কোনো ধারণা আছে? অন্তুর কাছে দুনিয়া রঙিন, ভালোবাসাটা অমৃত। কিন্তু নীরার কাছে দুনিয়ার রং ভিন্ন। ভালোবাসাটা অমৃত নয়, পরিস্থিতির চাপে বিষাক্ত। ভাইয়া তাদের দুই বোনের জন্য এখনো বেগার খাটছে। ভাইয়ের ঘাড়ে বসে আর কত খাবে সে? ইরার কথাটা ভাবতে হবে। ভাইয়া মা ওদের কথাই বা কিভাবে তুলবে নীরা? একটু শান্তি কি ভাইয়ারও প্রাপ্য নয়? তার কি কোনো ভালোবাসা নেই? সবারই একটা গল্প থাকে। গাধার মতো খেটে যাওয়া নীরার ভাইটার কি কোনো গল্প নেই? সুখ বা দীর্ঘশ্বাসের গল্প? নীরা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজল। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চোখ খুলল নীরা। শক্ত হতে হবে তাকে, অনেক শক্ত। আচ্ছা, ব্যাংকারের সাথে তার বিয়েটা কতটুকু এগোলো? মাকে জিজ্ঞেস করতে হবে। নীরা তাড়াহুড়ো করে গোসল শেষ করে। মন প্রাণে ভুলে যেতে চায় অন্তুর নামে একজন তাকে পাগলের মতো ভালোবাসে। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করছে নম্রতা। বাইরে সন্ধ্যা নেমেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠছে প্রায় ঘন্টাখানেক আগে। অ্যাম্বুলেন্সের সাইরেন্স, ডাক্তার রোগীর আহাজারি, সবকিছু ছাপিয়ে ধূপধাপ ছুটে চলছে নম্রতার হৃদস্পন্দন। হাতে থাকা মুঠোফোনটা বারবারই কেঁপে কেঁপে উঠছে। দুই একবার বিরক্তি নিয়ে কেটে দিল, এবার রিসিভ করলো নম্রতা। ফোনটা কানে নিয়ে বলল, বল। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। বল মানে? কই তুই? সময় দেখেছিস? 7:30 বাজতে চলল। একটু পর হলের গেট বন্ধ হয়ে যাবে, অথচ তোর খবর নেই। নম্রতা উত্তেজনা চেপে বিড়বিড় করে বলল, আমার হাত পা কাঁপছে নীরু। কখনো ভীষণ রাগ লাগছে, তো কখনো সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে নীরু। নীরা আঁতকে উঠে বলল, কি বলছিস? কোথায় আছিস এখন? আমি আসবো? নীরার কথায় সম্মিত ফিরে পেল নম্রতা। ব্যস্ত হয়ে বলল, আমি ঠিক আছি, ফিরে এসে বলছি সব। তুই টেনশন নিস না, রাখছি। নীরাকে প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কাটল নম্রতা। অস্থির ভঙ্গিতে মুখের ঘাম মুছল। আরফানের অ্যাসিস্ট্যান্টকে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করল, স্যার কেবিনে থেকে বেরোবেন কখন? উনি না বেরোলে আমায় একটু ঢুকতে দিন, ভীষণ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে বলল, স্যার একটু আগে চেম্বারে ঢুকেছে, আর এখন বেরোবে না। আর আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে। আপনি অন্য ডাক্তারকে দেখান ম্যাডাম। নম্রতা জোরালো শ্বাস ফেলল। এই অস্থিরতা নিয়ে টানা অপেক্ষা করার পর এমন কথায় মেজাজ চটে যাচ্ছে তার। নম্রতা তর্ক না করে পাশের চেয়ারটাতে বসলো। দুহাতে কপাল চেপে চোখ বুজলো। ক্লান্তিতে শরীরটা ছেয়ে আছে তার। পেটের বাম পাশটায় মোচড় দিয়ে উঠতেই খেয়াল হলো দুপুর থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি তার। নম্রতার ভাবনার মাঝে চেম্বারের দরজা খুলে বেরিয়ে এলো আরফান, হাতে থেতিস্কোপ। উদ্বিগ্ন গম্ভীর চোখজোড়া ঘড়ির দিকে নিবদ্ধ। কুঁচকে থাকা ভুরু জোড়াতে রাজ্যের বিরক্তি। নম্রতা উঠে দাঁড়ালো। নীল শার্ট পরিহিতা ফর্মাল যুবকটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। নতুন করে দেখছে, বোঝার চেষ্টা করছে। আরফান বিরক্ত চোখ জোড়া তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, টেবিলের ওপর লাল রঙের একটা ফাইল আছে,
আমি রাউন্ডে যাচ্ছি। মুহিব স্যার খোঁজ নিলে ফাইলটা ওনাকে দিও সাইদ। অ্যাসিস্ট্যান্ট বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে বলল, জি আচ্ছা। সাইদ সেখান থেকে সরে যেতে তীরের বেগে বুকের ওপরে এসে পড়ল কেউ। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল আরফান। টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ঘটনা বুঝতে ভুরু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। বুকের এত কাছে কোনো নারী দেহের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয়বারের মতো চমকে গেল আরফান। হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। বুকে লেপ্টে থাকা রমণীকে টেনে সরাতে নিতেই একা একাই সরে গেল সেই আগন্তুক। তাকে দেখে প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে রাগে লাল হয়ে গেল আরফান। চোয়াল শক্ত করে বলল, এটা কোন ধরনের অভদ্রতা মিস নম্রতা? ছি, আপনার বিহেভিয়ার এমন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে কেন দিন দিন? নম্রতার মধ্যে কোনো ভাবাবেগ নেই। অনুভূতি শূন্য চোখে আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফান বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এত কিছুর পরও কেন জ্বালাচ্ছেন আমায়? এটা হসপিটাল, আমার একটা রেপুটেশন আছে। নম্রতা এবারও কিছু বলল না। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে দুপা এগিয়ে গেল। আরফানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। খুব শান্ত কণ্ঠে বলল, আর জ্বালাবো না। হৃদস্পন্দনটা শোনার জন্য এতটা কাছে গিয়েছিলাম। প্রতারকদের হৃদস্পন্দন কেমন হয় তা জানতে খুব ইচ্ছে হচ্ছিল। ব্যাস এইটুকুই। এটুকু বলে আবারও কয়েক পা পিছিয়ে গেল নম্রতা। নম্রতার কথার আগাগোড়া বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আরফান। কপালের ভাঁজ আরও গাঢ় হলো। নম্রতা কয়েক পা পিছিয়ে গিয়ে ডান পায়ে সালোয়ারটা হালকা উঁচু করলো। আরফান নম্রতার দিকে তাকিয়েছিল। নম্রতার সালোয়ারের নিচে ধবধবে সাদা পাজোড়া চোখে পড়তেই চমকে উঠল আরফান। ভয়ানক সুন্দর তীরটার সাথে চিরপরিচিত সেই পায়েল দেখে কুঞ্চিত ভুরু সোজা হয়ে গেল আরফানের। চোখ দুটাতে ফুটে উঠল রাজ্যের বিস্ময়। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? দেখতে দেখতে ডাক্তার সাহেব কিন্তু শ্যামলতাকে খুঁজে পেল, বুঝছো? সে আনন্দে একটা হাততালি দাও। হ্যাঁ, আর শুধু হাততালি দিলে হবে না, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।